স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। সোমবার সকাল 11টা থেকে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক হোসেনের কর্মী ও সমর্থকেরা। আন্দোলনকারীরা জানান, আজ বেলা 11টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি শুরু হয়ে বেলা 3টা পর্যন্ত চলবে। এর আগে সকাল 9টা থেকে নগর ভবনের সামনে ছোট ছোট মিছিল নিয়ে যান ইশরাকের সমর্থকেরা। তারা নগর ভবনের ফটকের সামনে অবস্থান নেন। এতে নগরীর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে, সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগেরও দাবি ওঠে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ব্লকেট কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। দক্ষিণের নগর ভবনের সামনের বর্তমান কি পরিস্থিতি? স্বর্ণা, টানা চতুর্থ দিনের মতো কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে ঠিক সেই নগর ভবনের সামনে বিএনপির নেতৃবৃন্দ কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি তাদের যে ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেসব সংগঠনগুলোর নেতৃবৃন্দরাও কিন্তু এখানে সকাল থেকেই অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি তারা বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু তারা এই ব্লকের স্থলে এসে তারা সমবেত হয়েছেন এবং এই সমবেত স্থান থেকেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কিন্তু ইশরাক হোসেনকে তার যে দায়িত্বটি সেই দায়িত্বটি বুঝিয়ে দিতে হবে এবং দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে যেই শপথ বাক্য পাঠ করানোর যে আনুষ্ঠানিকতা রয়েছে আসলে সেই আনুষ্ঠানিকতাটিকে পালন করতে হবে। পাশাপাশি এই আনুষ্ঠানিকতা নিয়ে আসলে কোনো ধরনের কাল বিলম্ব তারা চান না। এখানে সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তাদের একটাই প্রাণের দাবি বলা যায়। তারা বলছেন যে কোনো মূল্যেই হোক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করতে হবে এবং পাশাপাশি তাকে শপথ বাক্য পাঠ করানোর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শেষ করতে হবে। এখানকার যে একেবারে তৃণমূল পর্যায়ে যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা বলছেন যে ইশরাক হোসেনের বাবা প্রয়াত গেরিলা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কিন্তু অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন সেই বিষয়টিও। আর নেতৃবৃন্দরা যেটি বলছেন আসলে সেই সাদেক হোসেন খোকার ছেলেই কিন্তু ইশরাক হোসেন। তারা মনে করছেন ইশরাক হোসেন যদি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পিতা হিসেবে দায়িত্ব নেন সেই ক্ষেত্রে আসলে তিনি তার বাবার উত্তরসূরি হিসেবে যার বাবার রেখে যাওয়া যে অসমাপ্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো হয়তো তিনি শেষ করতে পারবেন এবং পাশাপাশি যে রাজধানীবাসীকে যে নাগরিক সুবিধা দেওয়ার যে বিষয়টি সেটিও ইশরাক হোসেন নিশ্চিত করতে পারবেন। তার যে দায়িত্বটুকু রয়েছে সেই দায়িত্বটুকু যদি তিনি বুঝে পান। তো এই ছিল আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে আমার কাছে আন্দোলনের অর্থাৎ ব্লকেট কর্মসূচির সবশেষ তথ্য। সুলতানা, ঢাকা দক্ষিণের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন কামরুল হাসান। জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আর পুলিশের প্রতিবেদনের পর 22 মে পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। কড়া পুলিশি পাহারায় সোমবার সকালে তাকে নেওয়া হয় সিএমএম আদালতে। শুনানির সময় নুসরাত ফারিয়াকে অনেকটা বিমর্ষ দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন চুপচাপ, দু একবার চোখের পানিও মুছেছেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রবিবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকাকে। প্রথমে ভাটারা থানা, পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। এদিকে ঘটনাকে বিব্রত আখ্যা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন তিনি বিশ্বাস করেন নুসরাত ফারিয়া আইনি প্রতিকার পাবেন। আর গণমাধ্যমের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সুনির্দিষ্ট কারণেই গ্রেপ্তার করা হয়েছে এই অভিনেত্রীকে। আগের সরকারের চোরতন্ত্রে রাজনীতিবিদরা পালিয়েছেন, ব্যবসায়ীরা চুপচাপ আর আমলারা বহাল তবিয়াতে আছেন, এমন মন্তব্য করেছেন সিপিডির সমন্বয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।
রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক বৈঠকে একথা বলেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভাগের সিদ্ধান্ত সঠিক, তবে যেভাবে সেটি করা হয়েছে তা ঠিক নয় বলেও মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, এই সরকারের মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নেই। আগে সরকারের ফিসক্যাল কাঠামোর ওপর দাঁড়িয়েই আসছে নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সবার সাথে যে আলোচনা করার দরকার ছিল সরকারের পক্ষ থেকে তা দেখা যায়নি। চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি 4% এবং কর ভিত্তিক জিডিপি অনুপাত 10%-এর নিচে থাকবে বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক সংস্কারে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন দেবপ্রিয়। একই বৈঠকে সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, পাচারকৃত অর্থের আকার অনেক বড়, সেটিকে ফেরত আনার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমি যেটা এনবিআর নিয়ে এখন যে আলোচনা চলছে, আমরা মনে করি যে 2 ভাগ করাটা ঠিক হয়েছে, এটা উচিত এবং এটা আমাদের শ্বেতপত্রের সুপারিশও এটা ছিল, কিন্তু যেভাবে করা হয়েছে এটা ঠিক হয়নি। যেভাবে এটাকে করা হয়েছে আলোচনা ব্যতিরেকে এবং পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য স্বায়ত্তশাসনের জায়গাকে আরো বেশি নিয়ন্ত্রণে রেখে এই পদ্ধতি ঠিক হয়নি। এবার কোরবানির পশুর কোনো হাট সড়কের ওপর বসতে দেওয়া হবে না। কোরবানির পশু সরাসরি নামাতে হবে নির্ধারিত হাটেই। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় প্রতিটি হাটে মোতায়েন থাকবে 75 জন আনসার সদস্য। এছাড়াও পশুবাহী গাড়িগুলোতে কোনো পশুর হাটে যাবে তা গাড়ির সামনে অবশ্যই ব্যানারে টানাতে হবে। এ সময় গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মালিকদের মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি। পাশাপাশি ৩রা জুনের মধ্যে বেতন বোনাস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে শ্রমিকদের অন্যায় দাবি নিয়ে রাস্তায় জনদুর্ভোগ তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 1 নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলো যেটা আছে গরু দিয়ে নামাবে এটা রাস্তায় নামাইতে পারবে না। গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস এলাকাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা এরই মধ্যে তার হাড়ের ভেতর ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রবিবার এ তথ্য নিশ্চিত করেছে তার কার্যালয়। গত সপ্তাহে 82 বছরের বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর গত শুক্রবার তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে। এদিকে ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে তাকে সমর্থন ও সহানুভূতি জানানো হয়েছে। এ সংবাদে সহানুভূতি দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বাইডেনের সুস্থতা কামনা করেন। টানা বৃষ্টিতে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে, ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যার শঙ্কা। রবিবার বিকেল থেকে থেমে থেমে রাতভর বৃষ্টি ও ভারতের মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টির ফলে শেরপুরের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার শঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে শনিবার ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর পানি তোড়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি দোকান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। জেলা কৃষি বিভাগ 80%-এর বেশি পাকা ধান দ্রুত কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সহযোগিতা, শুকনো খাবার, পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।